প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে খবরের কাগজের নিয়মিত আয়োজন খবরের কাগজ লেখক আড্ডায়। আপনাদের সাথে আছি আমি মুশতাক মুকুল, আর আমার সাথে এই মুহূর্তে অতিথি হিসেবে উপস্থিত আছেন এ সময়ের জনপ্রিয় কবি গোলাম কিবরিয়া পিনু। চলুন কথা বলি তার সাথে, তার লেখালেখি নিয়ে এবং এই বইমেলা প্রসঙ্গে। গোলাম কিবরিয়া পিনু, লেখক আড্ডায় আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা খবরের কাগজের কর্তৃপক্ষকে এবং আপনাকে। জি, প্রথমে জানতে চাই যে এবার তো একটু ভিন্নতর প্রেক্ষাপটে বইমেলা, একজন কবি হিসেবে এবারের বইমেলাকে আপনি কেমন দেখছেন? আসলে একটু দুঃখ আক্রান্ত হয়েছে আমরা অনেকেই, যে বইমেলাটাকে নিয়ে তারিখ নিয়ে অনেক সময় দোদুল্যমান ছিল কর্তৃপক্ষ। এর আগে সিদ্ধান্ত ছিল যে বছরের গত বছরে মেলাটা হবে ডিসেম্বরে, তারপরে আবার শুরু হলো এখন, এবং এখানে প্রকাশকদের দাবি ছিল যে ঈদের পর করা। এবং এই যে দোদুল্যমানতা, এতে দোদুল্যমান হওয়াটা ঠিক ছিল না। এই কারণেই ঠিক ছিল না, বাংলা একাডেমির বইমেলার মূল ভিত্তি হচ্ছে 21শে ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি মাসটা, এবং এই মাস থেকে যদি মেলাকে বিচ্ছিন্ন করা হয় এবং দূরবর্তী এলাকায় নিয়ে যাওয়া হয়, তাহলে এটার যে ঐতিহ্য, এটা যে ভাবাদর্শ, এটার যে দেদীপ্যমান আলো, সেটা হয়তো অনেক অংশে নষ্ট হয়ে যাবে বলে আমি মনে করি। এবং সেই দিক থেকে এই মেলাটা এখন যেটা হচ্ছে অনেকটা দায়সারা গোছের বলে আমার মনে হয়, যে করতে হবে বলে করা হচ্ছে। এবং এখানে এখন দেখা যাচ্ছে যে মেলায় ওইভাবে দর্শক, লেখক, পাঠক আসছে না। এটা কারণটা হচ্ছে আমাদের বইমেলাটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক ঘটনার একটি উল্লেখযোগ্য ঘটনা এবং উৎসব। বইমেলাটা নিছক বইমেলা নয় বলে আমি মনে করি, এবং এটা একটা বাঙালি সংস্কৃতির একটা অন্যতম এই সময় মূল ভিত্তি হিসাবে আমরা মনে করি। জি, যেটি আপনি বলছেন যে বইমেলা হচ্ছে লেখক, পাঠক এবং প্রকাশকের একটি মিলন মেলা, এবং আপনি বলছেন যে এটি একটি দায় সারা গোছের, এটা কি তাহলে শুধু নিয়ম রক্ষার বইমেলা হলো? নিয়ম রক্ষায় অনেকটা, আমি বলবো যে আমাদের সবচেয়ে দুঃখজনক হচ্ছে কোনো রাজনৈতিক পরিবর্তনের পর দেখা যায় যে বাংলা একাডেমি কর্তৃপক্ষ স্বাধীনভাবে অনেক সময় পদক্ষেপ নিতে পারে না। আমরা দিন দিন লক্ষ্য করছি, লেখক হিসাবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, বাঙালি সংস্কৃতির আপনার গুণগ্রাহী হিসাবে আমরা লক্ষ্য করছি যে বাংলা একাডেমি ক্রমাগতভাবে সংকীর্ণ রাজনৈতিক মোড়কে নিমজ্জিত হয়ে যাচ্ছে, এবং এটার ফলে হচ্ছে কি বাংলা একাডেমি তার স্বাধীন সত্তাটাও হারিয়ে ফেলছে, এবং বাংলা একাডেমির যে দর্শন, যে আপনার হচ্ছে এগিয়ে যাওয়ার বিষয়টা আছে, সেটা ক্ষুণ্ণ হচ্ছে বলে আমি মনে করি। যে এই যে আপনি 21শে চেতনার কথা বলছেন, এবং এই যে 21শে চেতনার সাথে মেলার একটি ওতপ্রোত সম্পর্ক জড়িত, যে চেতনা থেকে আসলে বইমেলাটা শুরু হয়েছিল বা চলছে, এখনো চলছে। তো এই যে 21শে চেতনা একজন লেখকের কে তাড়িত করে এই বইমেলায় আসার প্রথম স্মৃতির কথা কি মনে পড়ে? স্মৃতির কথা তো অনেক মনে পড়ে। আমরা তো এই বইমেলার সঙ্গে বেড়ে উঠেছি, আমাদের কিশোর উত্তীর্ণ তারুণ্য এই বইমেলাকে ভিত্তি হয়ে আমাদের এগিয়েছে। আমরা জানি যে বইমেলাটা একটা ইতিহাসও আছে, যেমন আমরা জানি যে মুক্তধারার চিত্তরঞ্জন সাহা, সে 1972 সালে মাত্র 30-এর অধিক বই নিয়ে এখানে একটা চট বিছিয়ে মেলাটা শুরু করেছিলেন, এবং উনি এককভাবে এই 21শের সময় প্রায় 1976 সাল পর্যন্ত এই বইমেলাটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তার পরবর্তীতে কিছু প্রকাশক এগিয়ে আসলো, এবং 1978-79 সালের দিকে বাংলা একাডেমি বইমেলাটা আয়োজনের সঙ্গে সম্পর্কিত হলো। তারপর আমরা লক্ষ্য করলাম যে 1982 সালের দিকে যখন মঞ্জুরি মাওলা বাংলা একাডেমির মহাপরিচালক হলেন, তিনি একজন বিশিষ্ট গবেষক, লেখক, এবং সর্বোপরি আমলাও ছিলেন, ভালো আমলা। বাঙালি সংস্কৃতি সাহিত্যের প্রতি তার এক ধরনের দায়বদ্ধতা ছিল। সেদিক থেকে তিনি এই বইমেলাটাকে আরও সুসংহত করলেন সেই 1982-83 সালে। আজকে যেমন আমাদের এই এলাকায় যেমন মাসব্যাপী অনুষ্ঠান হচ্ছে গানের, কবিতার, আলোচনার, এটা তিনি গোড়াপত্তন করেছিলেন। এবং আমরা লক্ষ্য করেছি সেই সময় তিনি ভাষা সিরিজ নামে প্রায় 100-র অধিক বইও বের করেছিলেন, এবং সেই সময় থেকে বইমেলাটা আরও সুসংহত হয়। আর আমরা তো সেই সময় যখন বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ ছাত্র, তখন আমাদের প্রথম বই বের হয়। আমার মনে পড়ে যে আমার প্রথম বই যখন বের হলো, এখন সাইরেন বাজানোর সময়, 1984 সালে, তখন বাংলা একাডেমির বইমেলাটা হতো এই পুকুর পার্কে কেন্দ্র করে, এবং আমরা লেখকরা বাড়ি থেকে টেবিল নিয়ে এসে সাজিয়ে বই বিক্রি করতাম আমাদের।
ট্রাঙ্ক নিয়ে এসে রাখতাম। তখন অল্প কয়েকটা প্রকাশনী বই মেলায় অংশ নিয়েছিল এবং তখন এই রকম বিস্তৃত ছিল না, এবং তখন লেখকরা এসে নিজেদের বই আমরা বিক্রি করতাম। এক ধরনের আলাদা ধরনের আনন্দ ছিল আমাদের তারুণ্যের সঙ্গে মিলেমিশে। এবং এই যে এই আনন্দের কথা বলছেন, প্রাণের বইমেলার কথা বলছেন, বা এখনো আমরা বলছি প্রাণের বইমেলা, কিন্তু এখন তো দিনে দিনে অনেক প্রকাশক বেড়ে গেছে এবং এটার কলেবরও অনেক বড় হয়েছে এবং অনেক বইও প্রকাশ হচ্ছে, কিন্তু অনেকেই অভিযোগ করছেন যে সেই মানসম্পন্ন বই যেন করছে না। আমি এটা দ্বিমত প্রকাশ করি, বান সম্পূর্ণ অনেক বই বের হচ্ছে এবং প্রকাশনা সৌন্দর্য অনেক প্রকাশক ধরে রাখছে, এবং আমার কাছে মনে হয় যে এটা দিক দিয়ে হচ্ছে অনেক প্রকাশনা বেড়েছে, প্রকাশক বেড়েছে, এই কারণে হয়তো দেখা যায় যে হয়তো ভালো বই বের হচ্ছে না, সুন্দর করে বইটা বের হচ্ছে না, কিন্তু বই বের হচ্ছে আমার কাছে মনে হয়। এবং এটা একটা বড় বিস্তৃত হয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে হয়তো আমরা ভালো বই চিহ্নিত করতে পারছি না। আমাদের যারা গণমাধ্যম রয়েছে, দৈনিক পত্রিকা রয়েছে এবং চ্যানেলগুলো আছে, তারাও কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো ভালো বইকে চিহ্নিত করে প্রচার করতে পারছে না। তারা গতানুগতিকভাবে দেখা যাচ্ছে যে একজন দর্শক আসলো, তার ইন্টারভিউ নিয়ে নিল, কি বই কিনলেন ভাই, এই বলে আপনার তাদের দায় সারছে। কিন্তু যদি ভালো গণমাধ্যমের ভূমিকা থাকতো, যে তারা যদি বিচার বিশ্লেষণ করতো যে বইমেলায় কোন বইটা গুরুত্বপূর্ণ, সেটা যদি পরিচয় করে দিত, সেটা যদি প্রচারণা করতো, তাহলে মনে হয় আরো ভালো বলে আমি মনে করি। জি, এই তো আপনি ভালো বইয়ের কথা বলছেন, সেটার প্রচারণার কথা বলছেন, এবং এই যে প্রকাশক এত সংখ্যা বাড়লো, এবং এই যে বই যে বিপণনের একটি ব্যবস্থা আছে, এবং অন্য দেশেও আমরা দেখি যে বই প্রচারের পিছনে একটি গুরুত্বপূর্ণ টিম এবং অর্থ ব্যয় হয় এবং নানা রকমের বিজ্ঞাপন দেয়া হয়, কিন্তু আমাদের দেশে বিপণনের জায়গাটা কি সীমাবদ্ধ? না, বিপণনী জায়গাটা হচ্ছে আধুনিক প্রযুক্তিকে আমরা ব্যবহার করছি না। অনেক প্রকাশক এখন কিন্তু বই অনলাইনে বিক্রি করে, কিন্তু আজকে দেখবেন যে বাংলা একাডেমিতে আমরা কথা বলছি, এই বাংলা একাডেমিতে হচ্ছে একটা জাতীয় প্রতিষ্ঠান, কিন্তু এখানে এখনো অনলাইন বিক্রি শুরু হয়নি এবং বাংলা একাডেমি এখনো অনেক পিছিয়ে আছে। কিন্তু বাংলা একাডেমির প্রথম দায়িত্ব ছিল যে আধুনিক প্রযুক্তি নির্ভর বিক্রি, এটাকে বাড়িয়ে তোলা বা এটাকে সুসংহত করা। আমরা এখনো বাংলা একাডেমির বই অনলাইনে পাই না, এটা খুবই দুঃখজনক। এবং আমরা এখনো বাংলা একাডেমির বই লাইব্রেরিতে অনলাইনে পাই না, ই বই রূপান্তরিত হয়নি। পৃথিবীর অন্য অন্য দেশে দেখা গেছে যে সমস্ত লাইব্রেরি বইগুলো এখন ই বুকে রূপান্তরিত হয়েছে, ওগুলো অনলাইনে পাওয়া যায়। বিশ্বের অন্য অন্য বিশেষ বিশেষ লাইব্রেরির বই কিন্তু আমরা বাংলাদেশে থেকে পড়তে পারছি। কিন্তু আজকে আপনি লক্ষ্য করবেন যে ঢাকায় কয়েক কোটি লোকের বসবাস, এখন পাবলিক লাইব্রেরি আসতে শাহবাগে ধরুন, কিন্তু একজন যাত্রাবাড়ি থেকে এসে, উত্তরা থেকে এসে নিয়মিত বই পড়তে পারবে না। যখন ঢাকা শহর ছিল, আমরা 40 বছর আগে আমরা দেখা গেছে যে নিয়মিতভাবে পাবলিক লাইব্রেরিতে গিয়ে বই পড়তে পেরেছি। ইউসিস ছিল, দিলকুশ সাহেব বই পড়েছি, এবং ভারতীয় বই গ্রন্থাগার ছিল আপনার হচ্ছে বায়তুল মোকাররমের পাশে, ওখানে গিয়ে বই পড়েছে। তখন ঢাকা ছিল ছোট, এবং আমরা আপনার রিক্সা গিয়ে অফিস শেষে বা অন্য সময় গিয়ে বই পড়তাম, তারপর ব্রিটিশ কাউন্সিলে পড়তাম। কিন্তু এখন তো সম্ভব না। এখন একজন লোক থাকে হচ্ছে উত্তরা থেকে এসে তার পেশা জীবন শেষ করে বা তার স্কুল জীবন শেষ করে, কলেজ জীবন শেষ করে, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা বা ক্লাস করে এসে তো এইসব লাইব্রেরিতে আসতে পারবে না। সেই কারণেই আমার মনে হয় প্রযুক্তি নির্ভর একটা সেবা দান থাকা উচিত লাইব্রেরি। এই যে প্রযুক্তির কথা আপনি বলছেন, এবং অনেকেই কিন্তু বলে থাকেন যে প্রযুক্তির কারণে পাঠ্যাভ্যাস কমে যাচ্ছে, মানুষ ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছে, এবং প্রযুক্তির এই ক্ষতিকর দিকগুলো বলছে, এবং এখনকার দেখা যায় যে শিশু কিশোররাও প্রযুক্তির কাছে তারা আসক্তি, এবং বাচ্চাদেরকে দেখা গেলো যে অনেকে মোবাইল দেখিয়ে খাওয়ানোর একটা পায়তারাও করছে। যখন এই অবস্থা, সেখানে আপনি প্রযুক্তিকে ব্যবহার করে পাঠ্যাভ্যাস তৈরির একটি কথা বললেন, যেটা উন্নত বিশ্বে আমরা দেখতে পাই। এই যে পাঠক আমাদের কমে যাচ্ছে এবং পাঠকের যে এই পাঠ্যাভ্যাসের যে পরিবর্তন বা এটাকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করেন? এটার খুব গভীর অনেক ধরনের কারণ আছে। প্রযুক্তিকে তো আমরা অস্বীকার করতে পারবো না, এবং প্রযুক্তি ছাড়া মানুষ চলতে পারবে না তার পেশাগতভাবে পড়াশোনার ক্ষেত্রে। এখন এই যে একটা ছোট স্মার্টফোন একটা বিশ্ব বলে আমরা মনে করি, এখানে সব কিছু আছে, খবর থেকে সরে। কিন্তু একটা বিষয় হচ্ছে এই যে আমরা এখানে তো যে বইগুলো বের হয়, সেগুলো ধরেন গল্প, উপন্যাস, প্রবন্ধ, বিশেষ বিষয় নিয়ে ইতিহাসের বই বের হয়, বিজ্ঞানের বই বের হয়। কিন্তু আজকে প্রযুক্তিতে আমরা যদি সার্চ দেই,
ইউটিউবে যাই তাহলে এগুলো কিন্তু পেয়ে যাই, এবং আমরা কিন্তু সহজে পেয়ে যাই। আমরা অনেকে ভাবি যে আজকালকার ছেলেরা হয়তো জ্ঞান চর্চা থেকে দূরবর্তী, এটা কিন্তু ঠিক নয়। আজকে বইয়ের বিকল্প হিসাবে প্রযুক্তি যে এগুলো দিক আছে, যেমন ইন্টারনেট, আপনার ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার অন্য অন্য বিষয়গুলো, ওখানে কিন্তু অনেক ধরনের জ্ঞান ভাণ্ডার উন্মোচিত হয়ে আছে, সেগুলো কিন্তু আজকে তরুণরা গ্রহণ করছে। এমনকি অনেক বই যেগুলো ই ফর্মে আছে, বিশ্বের অনেক ভালো ভালো বই কিন্তু আজকে অনলাইনে পাওয়া যায়, সেগুলো কিন্তু অনেক ছেলেপেলে পড়ে। আমরা অনেকে ভাবি হয়তো বই কেনে না, কিন্তু তারা তো ইন্টারনেটে পেয়ে যাচ্ছে এবং অনেক ভালো ভালো বই পড়ছে। তারা অনেক জ্ঞানের বই পড়ছে, ইতিহাসের বই পড়ছে, রাজনৈতিক ইতিহাসের বই পড়ছে, তারপর সমাজ বিজ্ঞানের বই পড়ছে, এগুলো কিন্তু পড়ছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন অনেক অনেক তরুণ আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে শিল্প সাহিত্যে এবং জ্ঞানের স্তরে। সে কারণে আমি মনে করি প্রযুক্তি অনেক সময় অবাধিত করেছে অনেককে জ্ঞানের ক্ষেত্রে প্রবেশ করার জন্য, জ্ঞানের ঘরে প্রবেশ করার আসলে জন্য। নেওয়া আমাদের নেওয়া, এবং অনেকে নিচ্ছে তরুণরা। আমরা হয়তো যারা বয়স্ক তারা হয়তো ভাবছি যে তরুণরা উচ্ছিন্নে গিয়েছে, হয়তো তারা পাঠ্যাভ্যাস থেকে দূরবর্তী, এটা কিন্তু ঠিক নয় বলে আমি মনে করি। জি, গোলাম কিবরিয়া পিনু, আপনার লেখালেখি নিয়ে যদি কথা বলতে চাই, যে এই যে আপনি বললেন যে 1984 সালে আপনার প্রথম বই বেরোলো 21-এর বই মেলায়, এবং এখনো তো বই বেরোচ্ছে নিয়মিতভাবে, আপনি লিখে চলেছেন দীর্ঘদিন, প্রায় 5 দশকের কাছাকাছি। তো এই লেখালেখির ফলে, বিশেষ করে এই বই মেলায় যখন লেখকের সাথে একটা মেলবন্ধন ঘটে, পাঠকের সাথে লেখকের একটি সামনাসামনি দেখা হয়, তখন সেই অনুভূতিটা কেমন হয়? এটা খুবই ভালো লাগে। যেমন আজকে আমি প্রথম এই বইমেলা এসেছি, আমি যখনই বিশেষ করে আমি অবশ্য কোনো স্টলে থাকি না, তবু দেখা হলে অনেক পাঠক বই কিনতে চায়। যেমন আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি যখন প্রবেশ করলাম তখন একজন আসলে পরিচিত, এবং আমার সঙ্গে দেখা হলো, আমার বই কিনবে বলে একটা কোথায় বই আছে সেই স্টলে নিয়ে গেল। পরবর্তীতে আরেকজন দিনাজপুর থেকে এসেছে একজন বই কেনার জন্য, সে আমার 3টে বুক স্টলে গিয়ে প্রায় 6টা বই কিনলো, 6 ধরনের। এবং এই যে একটা আনন্দ, এটা ভালো লাগলো। কিন্তু আমি কখনো স্টলে বসে থাকি না বই কেনার জন্য, বিক্রির জন্য, কিন্তু এইভাবে ঢুকলেও অনেক সময় আগ্রহী হয়। অনেকে আবার ফোন করে যে আপনার বইটা কোথায় পাওয়া যাচ্ছে, কোন স্টলে আছে, নতুন বই বের হয়েছে কিনা, এটা আমার জন্য খুবই ভালো লাগে। জি, এই যে লেখকের সাথে পাঠকের তো মূল যোগাযোগটা হয় তার লেখার মাধ্যমে, এই লেখাটাই তো আসলে তাদের মেলবন্ধন করে দেয়। কিন্তু তারপরে যখন সামনাসামনি দেখা হয় তখনই মনে হয় সেটি উৎসবে পরিণত হয়, যেটা 21-এর বইমেলা করে দেয়। তো গোলাম কিবরিয়া পিনু, আপনার কবিতার মধ্যে আমরা প্রেম দেখি, প্রতিবাদ দেখি, দেশপ্রেম দেখি, প্রকৃতি দেখি, এই যে নানা বিষয়গুলো দেখি, এগুলো কি ব্যক্তিগত নাকি সময়ের দায়? না, এটা হচ্ছে কি, আমি তো একটা সময়ের আমি বেড়ে উঠছি, আমার অভিজ্ঞতা, আমার পর্যবেক্ষণ, আমার লেখাপড়া, এগুলোর ভিত্তিতে আমার ভিতর কিছু বোধ তৈরি হয়, এবং সেই বোধগুলো অনেক সময় মুহূর্তে তৈরি হয়, অনেকগুলো প্রতিক্রিয়ার মধ্য দিয়ে, সামাজিক অনেক ঘটনার মধ্য দিয়ে, অনুঘটকের মধ্য দিয়ে, আমার দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে, আমি যে ভাবনাগুলো করি, আমার যে নৈতিকতা, আমার যে যুক্তি, আমার যে পর্যবেক্ষণ, আমার যে এগিয়ে থাকা মানসিকতা, এগুলোর মধ্য দিয়ে আমার কিছু বোধ তৈরি হয়। সেই বোধগুলো আমি উস্কে দিই আমার কবিতায়, আমার অন্য অন্য লেখায়। এবং কবিতা তো সেটাই, যে কবিরা কি করে, একটা বোধ, যে বোধটা তিনি লালন করেন, যে বোধটা মনে করেন গুরুত্বপূর্ণ, যে বোধটা মানুষের মধ্যে প্রভাবান করা দরকার, সেটাকেই টেনে আনে কবিতায়। এবং সেই কবিতার যে শিল্পসত্ত্ব, অবশ্যই সেই পূরণ করতে হবে। কবিতা তখনই হয়ে উঠবে যেগুলো শিল্পসত্ত্ব যদি পূরণ করা হয়। এইভাবে আমরা তো লিখছি। জি, এই যে বোধের কথা বলছেন, অনুভূতির কথা বলছেন, এটা তো অনুভূতির একটা পারঙ্গম প্রকাশ, বা অনুভূতির একটা সুনিপুণ প্রকাশ বলা যায় কবিতা। তো এই কবিকে কি তাহলে অনুভূতির শিল্পী বলা যায়, নাকি বলা যায় যে সে সময়ের মানে সময়ের দায় বহন করে, নাকি সময়ের দায় বহন করে আবার অনুভূতির শিল্পী, নাকি উভয়? হ্যাঁ, উভয়। এটা মানে একটা তো সময় এবং সময়টাকে ভিত্তি করে তো অনুভূতি তৈরি হয় একটা লেখকের, একটা মানুষের। তো দুটো একটা মানে পারস্পরিক সম্পর্ক আছে, একটা সময় এবং অনুভূতি। এই সময় তো অনুভূতি তৈরি করে মানুষকে। এবং আমি যে এই সময়ের লোক, আমার মধ্যে এই সময়ের যে অনেক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া তো অনুভূতি তৈরি হয়, এই অনুভূতিটাই তো কবিতায় ট্রান্সফার হয়, প্রভাবমান করে কবিতা, এইভাবে হয়। জি, আপনার সর্বশেষ একটি কবিতার বই বেরিয়েছে,
মানুষ পোশাক পরলেও উলঙ্গ মনে হয়, হ্যাঁ, মানে এই নামটি কেন রাখলেন আপনি? আমি মনে করি যে আজকের যুগে মানুষ একটু জটিল হয়ে গেছে এবং এটাই জটিলতা কিন্তু এই সময় তাকে তৈরি করেছে। তার গ্রাহ্যদান, তার জীবন সংগ্রাম, তার বেঁচে থাকার বিষয়, তারপর একটা সমাজ, রাষ্ট্র, তারপর প্রতিষ্ঠান, লেখাপড়া, এগুলোর সাথে মানুষের যে সম্পর্ক তৈরি হয়েছে এটা তো জটিল। আগে যেমন সরলরৈখিক জীবন ছিল, 100 বছর আগে কৃষি নির্ভর সমাজ ছিল, সেখানে মানুষ কৃষির সঙ্গে যুক্ত ছিল, সরলরৈখিক জীবন ছিল, এত জটিল ছিল না। আজকে কি আমরা যারা গ্রামের লোক ছিলাম একটা মফস্বল শহরে, তারা নগরে এসে চাকরির জন্য, পেশার জন্য এসে উপস্থিত হয়েছে, জীবন সংগ্রামের জন্য উপস্থিত। এই আশার মধ্য দিয়ে আমাদের জীবনটা আমরা জটিলভাবে দেখছি। এই জটিলতার মধ্য দিয়ে দেখা যাচ্ছে একটা মানুষ অনেক সময় অভিনয় করতে হয়, অনেক ধরনের পোশাক করতে হয়, এবং সেই পোশাকটা পরলেও মানুষকে আমি মনে করি উলঙ্গ মনে হয়। তার মধ্যে যে উলঙ্গ হওয়ার যে মধ্য দিয়ে যে তার নখদন্ত আছে, তার হিংসা আছে, তার প্রতিহিংসা আছে, পরশ্রী কাতরতা আছে, এইগুলো কিন্তু মানুষের মধ্যে আছে, সেগুলো বোঝা যায়। ভিতরে যে কদর্য রূপ। হ্যাঁ, এবং সেটা করতে হয়, জটিলতা আছে, এগুলো কিন্তু দেখা যায়। হাজার যদি পোশাক পরি তবু দেখা যায়, কিন্তু একটা পশুর কিন্তু পোশাক করতে হয় না, সে কি সেটা বোঝা যায়, সরাসরি বোঝা যায়, খোলামেলা বোঝা যায়, কিন্তু মানুষকে খোলামেলা বোঝা যায় না। এই কারণে এই বইটার নাম এইভাবে দিয়েছে। জি, আপনি তো সম্প্রতি আপনার একটি প্রবন্ধের বইও বেরিয়েছেন, 40-এর কবিতা ও মুক্তিযুদ্ধের অনুরণন। 40-এর কবিতার সাথে মুক্তিযুদ্ধের অনুরণন যে একটি সম্পর্ক আপনি খুঁজে পেয়েছেন, এটার আসলে পিছনে এটা হচ্ছে ব্যাপারটা। 40-এর কবিতা নামে আমার একটা বড় প্রবন্ধ আছে, জি, প্রায় 40-এর কবিতা উভয় বাংলা, মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের, এবং কবিতার মূল ধারা, বাংলা কবিতার মূল ধারা যারা 40-এর কবি ছিল তাদেরকে নিয়ে একটা বড় প্রবন্ধ লেখা হয়েছে, গবেষণামূলক। এই কারণে ওটা নাম দিয়েছি। আর মুক্তিযুদ্ধের স্মৃতির অনুরণন হচ্ছে, এখানে কতগুলো মুক্তিযুদ্ধের স্মৃতি আমার আছে, এবং এইগুলোর কারণে এই বইটির নাম এইভাবে দিয়েছি আমি, আর অন্য কিছু না। এবং অন্যান্য বিষয় প্রবন্ধ আছে, যেমন সংবাদের, সংবাদ পত্রিকাটার উপর একটা বড় প্রবন্ধ আছে, শামসুর রহমানের উপর একটা প্রবন্ধ আছে, অন্য লেখকদের উপরও প্রবন্ধ আছে। এই যে আপনি প্রবন্ধ লিখছেন নিয়মিত এবং অন্যান্য শাখায়ও বিচরণ করছেন, কিন্তু তারপরও আপনি কবি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কেন? কেন আপনি কবি? না, আসলে তো আমি মূলত প্রথম থেকে কবিতা লিখি, যদিও আমার প্রবন্ধের প্রায় 8টা বই বের হয়েছে, গবেষণামূলক একটা প্রবন্ধের বই বের হয়েছে বাংলা একাডেমি থেকে। বাংলা একাডেমিতে 2টো প্রবন্ধের বই বের হয়েছে, এবং সেগুলো বই খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচি বা হিসাবেও এটা যুক্ত হয়েছে। তো প্রবন্ধ আমি প্রথম থেকে লিখছি, এবং একসময় আমি যখন খবরের কাগজ ছিল তখন নিয়মিত কলাম লিখতাম, অন্য পত্রিকাও লিখতাম, প্রবন্ধ আমি লিখে যাচ্ছি। পাশাপাশি তো ছড়াও লিখি, আমি শিষ্যায়ত্ত করি। তবে মূলত আমি কবি, এবং কবিতার বই আমার প্রায় 20টা বের হয়েছে ইতিমধ্যে। প্রবন্ধের বই 8টা, গবেষণামূলক বই আছে এর মধ্যে, তারপর সম্পাদনা বই আছে, তার মধ্যে ছড়ার বই আছে প্রায় 6-7টা, এইভাবে আর কি। এবং কবি পরিচয় দিতে আপনি বেশি? হ্যাঁ, কবিতা আমি মূলত লিখি, এবং কবিতা আমার নিয়মিত ছাপা হয়, এবং আমি কবিতা নিয়মিতই লিখি, সেই কারণে কবি পরিচয়টা মুখ্য। তাহলে কবিতার প্রতি কি আলাদা একটা পক্ষপাত দুষ্ট? না, আমি নিজেকে এখনো মূলত কবি মনে করি, এবং আলাদা পক্ষপাত অবশ্যই আছে। আমাকে কবি হিসাবে আমি নিজেকে তুলে ধরতে চাই, এবং কবিতাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই, এবং কবিতার সাথে হাত ধরে আমি সারা জীবন চলতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত চলতে চাই। জি, তরুণ কবিদের জন্য যদি কোনো পরামর্শ থাকে যদি দেন। না, আমি কবিদের সম্পর্কে, কবিদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দিতে চাই না, কেননা তরুণরাও ভালো কবিতা লিখছেন, তারাও অগ্রগামী মানুষ এই সময়ের, এবং সেই কারণে তারা কবিতা ভালো লিখছেন, ভিন্ন ধরনের লিখছেন। আমি পড়ছি, আমি আনন্দ লাভ করছি, তাদের কবিতা থেকে আমি শিখছি, এবং সেই কারণে আমি মনে করি কবিতা লেখা একটা হচ্ছে ধারাবাহিকতার বিষয়, একটা নিবেদনের বিষয়, একটা অধ্যাবসায়ের বিষয়। আমি যদি কবিতা লিখি, যেমন আমি যদি কবিতা লিখছি বহু বছর হলো, আমি আমার জীবনকে অনেকভাবে সম্পাদনা করতে হয়েছে আমাকে। আমি অনেক লোককে দূরে সরিয়ে দিয়েছি, অনেক সিঁড়িতে আমি উঠতে পারতাম, কিন্তু সেগুলো আমি দূরে ঠেলে দিয়ে কবিতায় মনোযোগ দেওয়ার জন্য, আমি মনোনিবেশ করার জন্য, একাগ্রভাবে এগিয়ে যাওয়ার জন্য আমি ওগুলোকে দূরে ঠেলে দিচ্ছি। আমি বলবো যে কবিতা একটা অধ্যাবসায়ের বিষয়, ধারাবাহিকতার বিষয়, এবং এখান থেকে বিচ্ছিন্ন হলে কবিতাও দূরে চলে যাবে বলে আমি মনে করি।
কবি গোলাম কিবরিয়া পিনু, আমরা একবারে অনুষ্ঠানের শেষ দিকে এই পাঠকরা যারা এই সবকিছুর প্রাণ এবং ভবিষ্যতের মানে বাঙালি জাতি বা সত্তাকে এগিয়ে নিয়ে যাবে যে পাঠক, সেই পাঠকদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থাকে আপনার বা কি আহ্বান জানাতে চান? না, আমি বলবো যে বই মানুষের জ্ঞান স্পৃহা যেমন মিটায়, তেমনি বইয়ের সঙ্গে বন্ধুত্ব থাকলে এক ধরনের অগ্রগামী মানুষ হিসাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বলে আমি মনে করি। সে কারণে মনে করি যে পাঠকরা বইমেলায় আসবেন, বইয়ের দোকানে যাবেন এবং কি কি বই বের হচ্ছে, ভালো বই যেগুলো আমাদের জীবন বিকাশের ক্ষেত্রে কাজে লাগবে, সেগুলোকে চিহ্নিত করে ঘরে তুলবেন, কাছে টানবেন এবং কি বিছানায় নিয়ে যাবেন এবং বালিশের পাশে একটা করে বই রাখবেন রাতে, এবং সেটা পড়ে ঘুমাবেন, নিমগ্ন হবেন, ভালো ঘুমও হবে বলে আমি মনে করি। জি, গোলাম কিবরিয়া পিনু, আপনার কথার সাথে আমরা আহ্বান জানাতে চাই যে দর্শকও নিশ্চয়ই যারা এই অনুষ্ঠান দেখলেন তারা এখন বালিশের পাশে মোবাইল ডিভাইস না রেখে একটি করে বই রাখবেন। আপনাকে আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসবার জন্য আবারও ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ, যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।